কে রে, একা এসেছিস নাকি? মরণের ভয় নেই নাকি তোর? তোর ম্যাডামের কি লোকজন সব কমে গিয়েছে যে আমার এরিয়ায় একাই চলে এসেছিস? কেনিত কিছুই বলল না, বরং একইভাবে বাঁকা মুচকি এসে নিকিতাকে দেখে চলেছে। এদিকে নিকিতা কোনো উত্তর না পেয়ে কিছুটা কপাল কুঁচকে কেনিতকে দেখতে লাগলো। এরপর মদের গ্লাসে একবার চুমুক দিয়ে আয়েশি ভঙ্গিতে বলল, ভাবসাব তো ভালোই দেখছি। একা যখন এসেছিস তাহলে ছোটখাটো খেলোয়াড় তো তুই না, নিশ্চিত লুসিয়ার অতি বিশ্বস্ত কেউ হবি। তোর চেহারাটাও নতুন। কোথা থেকে আনিয়েছে তোকে? নাকি পুরাতন খেলোয়াড়, এতদিন গর্তে ছিলি? কথা শেষ করেই আবারও লোকটি জোরে জোরে হাসতে লাগলো। নেশার মাত্রাটা একটু বেড়ে গিয়েছে বিধায় উল্টোপাল্টা বকে যাচ্ছে। কিন্তু এবারও কেনিত কি বলল না, বিষয়টি লোকটির এবার কিছুটা রাগ হলো। কিছুটা মেজাজ দেখিয়ে ভদকার গ্লাসটা কাঁচের টেবিলের ওপর শব্দ করে রেখে সামনের দিকে ঝুঁকে বলল, ফাজলামি করতে এসেছিস? কথা বলিস না কেন? লুসিয়া কোন উদ্দেশ্যে পাঠিয়েছে তোকে বল? এরপর সাথে সাথেই বলল, এর কাছে কোনো অস্ত্র পেয়েছিস? জি বস, এর কাছে গান। কথা শেষ করার আগে কেনিত কিছু না বলে জ্যাকেট থেকে গানটা বের করে টেবিলের উপর রাখলো। তখনই লোকটি তা দেখে তাচ্ছিল্যের সাথে হেসে পড়ল। এটা কি? তুই কি এটা দিয়ে আমাকে মারতে এসেছিস নাকি? কেনিত এবারও কিছু না বলে লোকটির দিকে হাসি মুখেই তাকিয়ে রইল। এবার লোকটি নিজের কণ্ঠস্বরকে কিছুটা তীক্ষ্ণ করে সন্দিহান চোখে তাকিয়ে বলল, কে রে তুই? তোর নাম কি? কেনিত মুচকি এসে বলল, ভিকে, আই এম ভিকে, দ্যাট মিন্স ভ্যাম্পায়ার কেনিত। এটা শোনা মাত্রই আশেপাশের সার্গেভিস নিকিতার মাঝে তো কোনো হেলদোল হলো না, কারণ সে এই নামের সাথে এই প্রথমবার পরিচিত। কিন্তু চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় শখানেক লোকগুলো নিজেদের রাইফেল মুহূর্তেই হাত থেকে ফেলে দিয়ে হাঁটু গেড়ে নিচের দিকে মাথা ঝুঁকিয়ে বসে পড়ল। হঠাৎ এমনটা হওয়ায় নিকিতার নেশাগ্রস্ত মস্তিষ্ক চমকে উঠল। সে তড়িৎ দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে জোরে জোরে চেঁচিয়ে বলল, এইসব হচ্ছেটা কি? সে সকল সোলজার কিংবা বডিগার্ড নিজেদের আত্মসমর্পণ করেছে। তারা ব্যতীত আরও কিছু লোক রয়েছে যারা একইভাবে স্থির রয়েছে। একদিকে কেনিতের পেছনে রাইফেল হাতে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা লোক, অন্যদিকে নিকিতার পেছনে দাঁড়িয়ে থাকা আন্ডারওয়ার্স, ক্যাপো আর অ্যাসোসিয়েট সহ তার আরও কিছু বিশ্বস্ত বডিগার্ড তার প্রোটেকশনের জন্য সজাগ হয়ে দাঁড়িয়ে। নিকিতা নিজের কর্মীদের এই হাল দেখে সম্পূর্ণ বিস্মিত। অন্যদিকে কেনিতের পেছনে দাঁড়িয়ে থাকা তার লোকেরা এখনও কিছু করছে না বিধায় সে রেগে গিয়ে হুঙ্কার দিয়ে তাদের উদ্দেশ্যে বলল, মাথা খারাপ নাকি? এখনো একে শুট করা হচ্ছে না কেন? তার এই হুঙ্কারে কেনিতের পেছনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মাঝে কোনো হেলদোল হলো না। তারা অকপটে একইভাবে দাঁড়িয়ে রইল, যেন তাদের করার কিছুই নেই। এদিকে নিকিতার পাগলপ্রায় অবস্থা। এইগুলোকে বাস্তবতা নাকি নেশার ঘোর ভাববে তাই বুঝে উঠতে পারছে না। তার এতগুলো কর্মী সবাই কেন এমন বিহেভ করছে, এদের হয়েছেটা কি, তার কিছুই জানা নেই নিকিতার। এদিকে নিকিতা রেগে পেছনের আশেপাশে তাকিয়ে বলল, আমার মাথা দেখছিস তোরা? একে শুট করছিস না কেন? এই আমাদের শত্রু, মেরে ফেলে কে? নিকিতার কথা শুনে তার পেছনে দাঁড়িয়ে থাকা চারজন বডিগার্ড কেনিতের দিকে রাইফেল তাক করল। অন্যদিকে আন্ডারবস অ্যাসোসিয়েট তার প্যান্টেলন নিজেদের গান ট্রিগারে আঙুল রেখে কেনিতের দিকে তাক করতেই নিকিতার মুখে হাসি ফুটল। বেচারা তো ভেবেছিল এরাও না আবার তার সাথে কোনো গেম খেলে বসে। তবে তার এই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। কেনিত পুরো সময়টা নিকিতার নির্বিকারে বসে রইল। যখনই নিকিতার লোকগুলো তার দিকে নিজেদের গান তাক করতেই মুহূর্তেই কেনিত নিজের গান দুটো টেবিলের ওপর থেকে নিয়ে অকপটে একের পর এক ট্রিগারে চাপ দিয়ে নিজের টার্গেট মতো নিকিতার লোকদের দিকে গুলি ছুঁড়েছে। আর অদ্ভুত বিষয় হলো প্রত্যেকটি গুলি হয় ঠিক মাথায় লেগেছে, নয়তো সোজা বুকে। বেঁচে থাকার শেষ আশা সোজানো না থাকে, তাই হয়তো এমন নিশানা।
যা কোনো সুদক্ষ স্নাইপার দ্বারাই সম্ভব। কেনিতের লাইফস্টাইল চিন্তাভাবনা বরাবরই অন্যদের চেয়ে আলাদা আর অদ্ভুত। সে কখনো নির্দিষ্ট একটা প্রফেশনে নিজেকে জড়ায়নি। সে চাইলে তার পারিবারিক পেশা অনুযায়ী একজন দক্ষ মাফিয়া হয়ে গড়ে উঠতে পারত, কিংবা সাধারণ মানুষ হয়ে বাকিটা জীবন কাটাতে পারত, কিন্তু সে তা করেনি। তার মনের ইচ্ছেতে যখন যা প্রয়োজন হয়েছে তখন সে তাই শিখেছে, নয়তো করেছে। কখনো সুদক্ষ স্নাইপার, কেমিস্ট, কখনো কিংবা মাফিয়া না হয়েও মাফিয়ার চেয়ে দক্ষ আর চতুর। আশেপাশে সবাই যখন নিকিতার হাতের বাইরে, তখন নিজের বাঁচার শেষ আশাটুকুও শেষ হয়ে গেল যখন নিজের বিধ্বস্ত লোকেদের নিজের সামনে শেষ হতে দেখল। তবে পেছনে তাকিয়ে একজনকে দেখে তার মনে আবারও আশার আলো দেখা দিল। কেনিত সবাইকে মারলেও নিকিতার ক্যাপোকে সে কিছুই করেনি। লোকটি নির্বিকার দাঁড়িয়ে রয়েছে। ক্যাপো হলো মাফিয়াদের এমন একটি পথ যা সকল গার্ড কিংবা সোলজারকে নিয়ন্ত্রণ করে। নিকিতা তার ক্যাপোর কাছে গিয়ে পাগলের মতো উত্তেজিত হয়ে বলতে লাগলো, এসব কি হচ্ছে? তুমি কিছু করছো না কেন? এরা সবাই কেন আমার কথা অমান্য করছে? তুমি এদের বলো ওকে শেষ করে দিতে। তুমি কেন ওদের আদেশ করছো না? প্লিজ এভাবে চুপ থেকো না, প্লিজ কিছু করো। তুমি কিছু বুঝতে পারছো না? ও আমাদের দুজনকে মেরে ফেলবে। কিন্তু লোকটি মুচকি এসে নিকিতার দিকে তাকিয়ে বলল, সরি ব্রো, আই ক্যান্ট হেল্প ইউ। এটা শুনে যেন লোকটি বিস্মিত হলো। তার সাথে হচ্ছেটা কি? যে লোকটা তাকে সবসময় বস বলে ডাকে, সে কেন এমন বিহেভ করছে? কিছুই মাথায় ঢুকছে না। সবাই কেন তার সাথে এমন ব্যবহার করছে? এরা তো তার লোক। এরই মাঝে সেই লোকটি নিকিতার কাছে আর একটু এগিয়ে এসে মুখের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো, আমার সামনে আমার প্রিয়তমাকে ছিঁড়ে খুঁড়ে শেষ করেছিলি তুই। কি ভেবেছিলি আমি সব ভুলে গেছি? এই বলেই বিস্মিত চোখে তাকিয়ে থাকা নিকিতার মাথায় গানের নিচের অংশ দিয়ে সজোরে আঘাত করতেই সেই মুহূর্তে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। এরপর সোফায় বসে পায়ের উপর পা তুলে গান হাতে নিয়ে দেখতে থাকা কেনিতের দিকে তাকাতেই সেও তাকালো। এরপর দুজনে বাঁকা হাসতেই কেনিত তাকে একটি সীসার ছোট বল ছুঁড়ে মারতেই সে তা মুহূর্তেই ক্যাচ হলো। অন্যদিকে কেনিত নির্বিকারে তাকে বলল, এটাকে গলানোর ব্যবস্থা করো, আজ সব কর্মের ফল পাবে ও। বাড়ির কিচেনে ছোট ডাইনিং টেবিলের ওপর হাত পা বেঁধে শুয়ে রাখা হয়েছে নিকিতাকে। চারপাশে চকচকে আলো দিয়ে সজ্জিত বাড়িটার কিচেন এরিয়ায় অনেকগুলো আলো বন্ধ করে কিছুটা অন্ধকার রূপ দেওয়া হয়েছে সম্পূর্ণ পরিবেশটাকে। বলতে গেলে ডাইনিং টেবিলের আশেপাশে কয়েকটা লাইট ব্যতীত বাকি সব লাইট বন্ধ করা। অন্যদিকে বাড়ির সব গার্ডের দূরে লাইন ধরে দাঁড় করিয়ে রাখা। আজকে এদের পৈশাচিকতার সাক্ষী সকলে হতে চলেছে। বস উঠুন, দেরি হয়ে যাচ্ছে তো। হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে নিকিতার জ্ঞান ফিরতে লাগলো। আওয়াজটা সে ধ্যানের মধ্যে অনেকবারই শুনেছিল। একটা পর্যায়ে তার মস্তিষ্ক সক্রিয় হলে নড়াচড়া করতে গিয়ে বুঝতে পারে তাকে বেঁধে আটকে রাখা হয়েছে। তড়িৎ আশেপাশে তাকিয়ে দেখল তার এক পাশে কেনিত আর অন্য পাশে তার ক্যাপও দাঁড়িয়ে রয়েছে। ওদের দুজনকে দেখে নিকিতা আতঙ্কিত হয়ে নড়েচড়ার পাশাপাশি চিৎকার করতে চাইলে তা আর হয়ে উঠল না। আওয়াজ করতে গিয়ে তার মনে হলো তার মুখও শক্ত স্কচটেপ দিয়ে আটকানো। লোকটার দম বন্ধ হয়ে আসতে লাগলো আতঙ্কে। তার আস্তানাতেই অন্য কেউ এসে তাকে শেষ করে যাবে আর সে কিছুই করতে পারবে না। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হয়? নিকিতার ছটফট দেখে কেনিত মুচকি হাসল এবং পাশে থাকা ক্যাপোকে বলল, লাল হয়েছে তো। ক্যাপো রোমান নির্বিকারে উত্তর দিল, হুম। কিন্তু সে জানে না এটা নিয়ে কেনিত কি করবে। তাহলে আর দেরি কিসের, নিয়ে এসো। কেনিত আর রোমান দুজনের হাতেই থার্মাল গ্লাভস আর মুখে মাস্ক পরা। কেনিত তাকে সিসার বলটা দেওয়ার পর রোমান তা গলানোর পূর্ণ ব্যবস্থা করে রেখেছে। যেহেতু সিসাকে লাল লাভার মতো তৈরি করতে অতিরিক্ত তাপ চাই, সেহেতু বলটিকে গলাতে কিছু অতিরিক্ত যন্ত্রেরও ব্যবস্থা করেছে। কেনিতের হাতে রোমান গলানো লাভার আয়রনের পাত্রটা দিতেই কেনিত তা খুব সাবধানে গ্রিপিং টুলস দিয়ে জিনিসটাকে নাড়িয়ে দেখতে লাগলো। একদম লাল লাভার মতো টকবগে।
কেনিত সেটা নিয়ে নিকিতার কাছে গিয়ে কিছুটা ব্যঙ্গ করে বলল, সার্গেই ভিজ নিকিতা, তো নিকি জীবনের শেষ সময়ে কেমন অনুভূতি হচ্ছে? তার এই কথা শুনে নিকিতার ছটফট যেন আরও বেড়ে গেল। অন্যদিকে রোমানের মাঝে কিছুটা ভীতি সৃষ্টি হচ্ছে কেনিতের পরবর্তী কার্যক্রমের কথা চিন্তা করে। তাই কিছুটা নিজেকে তটস্থ করে কেনিতের উদ্দেশ্যে বলল, স্যার, আপনি এটা দিয়ে কি করবেন? কেনিত রোমানের কথা শুনে নিকিতার দিক থেকে নজর সরিয়ে রোমানের দিকে তাকিয়ে মুচকি আসলো। এরপর অকপটে বলল, তুমি চাইলে এখান থেকে যেতে পারো। এখন যা হবে তা তোমার সহ্য নাও হতে পারে। রোমান কিছু বলল না। সে যদিও কিছুটা ভীত, কিন্তু সে নিকিতার করুণ মৃত্যুটা নিজ চোখে দেখতে চায়। যত হৃদয় বিদারক কিংবা লোমহর্ষক হোক না কেন, সে কিছুতেই এখান থেকে সরবে না। আজ থেকে কিছু বছর আগেই এই নিকিতায় তার একমাত্র প্রিয়তমা স্ত্রীকে তার চোখের সামনে শেষ করেছে, আর সে তখন কিছুই করতে পারেনি, শুধু আজকের দিনের অপেক্ষায়। রোমান একইভাবে স্থায়ী হয়ে দাঁড়িয়ে রইল। বিধায় কেনিত ওকে দেখে মুচকি হাসল। যতই রোমান নিজেকে শক্ত রাখুক, সে যা করতে চলেছে তা কখনোই সে এভাবে স্থায়ী হয়ে দাঁড়িয়ে থেকে দেখতে পারবে না। শুধু সে কেন, এই বাড়িতে থাকা প্রত্যেকটা মানুষ সহ সকল জড়বস্তুগুলো আজ নিজ চোখে না হলেও নিকিতার মর্মান্তিক মৃত্যুর আত্মচিৎকারে লোমহর্ষকভাবে শিহরিত হবে। কেনিত আর বেশি দেরি করতে চাইল না। নিকিতার মুখ থেকে কস্টেপটা উঠিয়ে নিতেই নিকিতা অনুরোধ করে নিজের জান ভিক্ষা চাইতে লাগলো। কিন্তু কেনিতের মতো এক হৃদয়বিহীন ব্যক্তির কাছে এসবের কোনো মূল্য নেই। কেনিত নিকিতার অনুরোধ দেখে মুচকি এসে বলল, কিছু বছর আগে ঠিক এভাবেই হয়তো আন্দ্রে নিকোলাই নামের কেউ নিজের জীবনের ভিক্ষা চেয়ে আকুতি মিনতি করেছিল, কিন্তু তুই সেই দিন আর তাকে বাঁচতে দিসনি। গুনে গুনে 20টা গুলি করে তার বুক ঝাঁঝরা করে দিয়েছিলি। মনে আছে সেই কথা, নাকি ভুলে গিয়েছিস? 1 মিনিট, তুই জানিস আমি কেন তার কথা বলছি? কারণ সে শুধু কাতেরিনা লুসিয়ার ছেলে ছিল না, বরং আমার একমাত্র মামাও ছিল। তার সাথে তুই যা করেছিস আজ ঠিক তোর সাথেও তাই হবে। কিন্তু এছাড়া তোর সাথে আরেকটি বোঝাপড়া বাকি রয়েছে। তুই এবার বাবুশকাকে শেষ করার জন্য তার দুর্বলতার দিকে নজর দিয়েছিস। তুই রোজকে নিজের টার্গেট বানিয়ে নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছিস। তোর বোকামির জন্যই আজ তোর করুণ মৃত্যুর সাক্ষী এই পুরো বাড়িটার এক একটা মানুষ সহ ইট পাথরগুলোও হয়ে থাকবে। এই বলেই কেনিত যা করলো তা দেখার শক্তি কিংবা মস্তিষ্কের সবলতা রোমানের হলো না। সে নিকিতার আত্মচিৎকারে মুহূর্তই নিজের চোখ বন্ধ করে হাত দিয়ে 2 কান চেপে চোখ মুখ কুঁচকে ফেলল। অথচ কেনিত হাসি মুখে নির্বিকারে প্রথমে নিকিতার এক চোখে গরম সীসার লাভা ঢেলে তার হৃদয় বিদারক লোমহর্ষক চিৎকার আর গলা কাটা মুরগির মতো ছটফটানি উপভোগ করতে লাগলো। এ যেন এক পৈশাচিক আনন্দ। অথচ নিকিতার এমন করুণ দশা থেকে শুধু রোমান নয়, দূরে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি বডিগার্ড আর সোলজারদেরও ঠিক একই অবস্থা। তাদের হাঁটুসহ সারা শরীর ক্রমশ কাঁপছে, আর নিকিতার এক একটা চিৎকার লোমহর্ষকভাবে সারা শরীরে শিহরণ জাগাচ্ছে। রোমানের সতর্কতা অনুযায়ী তারা প্রত্যেকেই জানত কেনিত অত্যন্ত বিপজ্জনক আর ভয়ঙ্কর, কিন্তু সে যে এমন পিশাচের কিংবা নরপশু কিংবা জানোয়ারের চেয়ে নিষ্ঠুর হৃদয়ের তা তাদের জানা ছিল না। অথচ এদিকে কেনিত শান্ত হলো না। সে আবারও ঠিক একইভাবে দ্বিতীয় চোখেও সীসার লাল আভা ঢেলে দিতেই আবারও সেই একই ঘটনা। হৃদয় বিদারক চিৎকারে এখন প্রত্যেকের হয়তো শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। একটা পর্যায়ে নিকিতা ছটফট করতে করতেই টেবিল থেকে উল্টো দিক হয়ে সোজা নিচে পড়তে গেল, কিন্তু এখন ওর দেহ থেকে প্রাণটা চলে যায়নি। কেনিত ওর এহেন অবস্থায় আবারও হাসল। এরপর ওর কাছে গিয়ে শক্ত বুট জুতা পরা পা দিয়ে তাকে ঢেলে উল্টে দিল। নিকিতার চেহারাটা সম্পূর্ণ ভয়ঙ্কর আর বিভৎস হয়ে গিয়েছে। বিশেষত চোখের অংশের দিকে কোনো সাধারণ মানুষের তাকানোর মানসিক ক্ষমতা নেই, কিন্তু কেনিতের যেন এসব দেখে শান্তি হলো। নিকিতা চোখে কিছু দেখতে না পেলেও তার শ্রবণ শক্তি এখন কিছুটা সক্রিয়, তবে মস্তিষ্ক যেন ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। কেনিত সটানভাবে দাঁড়িয়ে গ্লাভস আর মাস্কটা খুলে জ্যাকেট থেকে গান দুটো বের করলো। এরপর তাচ্ছিল্যের সুরে বলল, গুনে গুনে 20টা, তাই না? এটা বলতে দেরি, কিন্তু
হিংস্র কেনিতের অনবরত ট্রিগারে চাপ দিতে দেরি নেই। একের পর এক গুলি ছুঁড়ে নিকিতার বুকটাকে ঝাঁঝরা করার খেলায় মেতে উঠল। অথচ তার এই শ্যুট করার শব্দ যতদূর পৌঁছাচ্ছে ততদূর যেন এক লোমহর্ষক রোমাঞ্চকর উত্তেজনা সৃষ্টি করছে। অথচ কেনিত অকপটে দুটো গানের ট্রিগার চেপে গুলে গুলে 10 বার করে মোট 20 বার শ্যুট করার পরই ক্ষান্ত হলো। কেনিত বাড়িতে ফিরতে লুসিয়া তাকে দেখে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো? কিছু হয়নি তো? কেনিত লুসিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল। লুসিয়া ওর হাসি দেখে জিজ্ঞেস করলো, কি করছো তুমি? ওখানকার কি খবর? কেনিত একটা ব্ল্যাক ফাইল লুসিয়ার হাতে দিয়ে বলল। কর্মের ফল ভোগ করেছে। এরপর যেতে যেতে বলল, খাবার রেডি আছে তো? খিদে পেয়েছে, ফ্রেশ হয়ে খাবার খাবো। ও, মিষ্টির ব্যবস্থা করো। মিষ্টি মুখ করতে চেয়েছিলাম। কেনিতের এমন অকপটে বলা কথাগুলো শুনে লুসিয়া চিন্তিত স্বরে পেছন থেকে জিজ্ঞেস করলো। তুমি কি ওকে? কেনিত পেছনের দিকে ঘাড় ঘুরিয়ে বলল, আজ হোক বা কাল, একদিন না একদিন তো সবাইকে মরতে হবে। আর শত্রুকে বাঁচিয়ে রাখার তো কোনো প্রশ্নই নেই। কেনিত কথা বলা শেষ করে চলে গেলেও লুসিয়া দীর্ঘশ্বাস ফেলল। তার মস্তিষ্কে অনেক কিছুই চলছে, কিন্তু কেনিত কিছুই বলার নেই ওর সম্পর্কে। লুসিয়া শুধু ফাইলটা আর রোজের বিষয়টিকে নিয়ে নিকিতার সাথে বোঝাপড়া করতে বলেছিল, কিন্তু কেনিত তো তাকে পুরো শেষ করে দিয়ে এসেছে। বিষয়টি কিছুটা অবিশ্বাস্য ঠেকলেও লুসিয়া মনে মনে খুশি হলো। এতদিন শত্রু আর তার ছেলের খুনির পতনের খবর শুনে, কিন্তু যখন সে এটা জানবে যে নিকিতার মৃত্যু ঠিক কীভাবে হয়েছে তা জানার পর হয়তো সে কেনিতকে নিয়ে আবারও প্রচণ্ড বিস্মিত হবে। তার নাতি যে সম্পূর্ণ পিশাচে পরিণত হয়েছে এটা হয়তো এবার সে পুরোপুরি জেনে যাবে। খাবার টেবিলে বসে লুসিয়া আর কেনিত খাবার খাচ্ছিল। বিশাল বড় টেবিলে সম্পূর্ণ জায়গা জুড়ে সাজিয়ে গুছিয়ে নানা পদের খাবার। কেনিত আর লুসিয়া অল্প কিছু খাবার নিয়ে নিজেদের খাবার খেতে শুরু করেছে। কেনিত একবার খেয়াল করে দেখল সবগুলো খাবারই তার পছন্দের। আগে যখন রাশিয়াতে থাকতো তখন সে এসব খাবারই বেশি পছন্দ করত, যেমন চেরনিকা, তুরন, ক্যাসিয়েনকি, বোর্নস, খলাবি, পেলমেনি, নাচিনকি ইত্যাদি। খেতে খেতে হঠাৎ কেনিত লুসিয়াকে জিজ্ঞেস করলো, এত সব খাবার তুমি বানিয়েছো নাকি? খাবারের টেস্ট তো সব তোমার হাতের রান্নার মতোই লাগছে। লুসিয়া কেনিতের কথা শুনে মুচকি আসলো। যতটা হতাশ সে কেনিতকে নিয়ে হয়েছিল, কেনিতের এই কথাটা শোনার পর মনে হলো কেনিত তাহলে তাকে পুরোপুরি হতাশ করেনি। লুসিয়া কেনিতের কথা উত্তরে বলল, এসব আমি বানাইনি, আলেসিয়া বানিয়েছে। শুধু তোমার জন্যই এত খাটাখাটনি করছে। রোজের কথা শুনেই কেনিত থম মেরে গেল। মুখ ফসকে এই কথাটা বলে যেন ভুল করে ফেলেছে। এজন্যই এখানে সে বেশিক্ষণ থাকতে চায় না। আর এত বছর পরে সে নতুন করে আর কোনো ভুলও করতে চায় না। আপাতত যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে পারলেই হলো। কেনিত চুপচাপ খেয়ে যাচ্ছে বিধায় লুসিয়া আবারও কিছুটা হতাশ হয়ে বলল, কেনিত, তুমি জানো আলেসিয়া তোমার জন্য কতটা অবসেসড? আমি জানি ও যা চাইছে তা তুমি কখনোই করবে না, কিন্তু প্লিজ যাওয়ার আগে আর ওকে কষ্ট দিও না। ও হৃদয়ের দিক থেকে আমাদের মতো না, ও প্রচণ্ড দুর্বল। তোমার সামান্য কথাতেই মেয়েটা প্রচণ্ড কষ্ট পেয়ে ভেঙে গিয়েছে। এত কিছু শোনার পর কেনিত কিছুই বলছে না দেখে লুসিয়া শান্ত কণ্ঠে অনুরোধ স্বরূপ বলল, কেনিত, লাস্ট একটা রিকোয়েস্ট করছি। মেয়েটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, বেশি কিছু না, প্লিজ ওকে খাওয়ানোর ব্যবস্থাটা করো। না খেয়ে থাকলে মেয়েটা একদম অসুস্থ হয়ে যাবে। লুসিয়ার কথা শুনে কেনিত তার দিকে তাকালো। লুসিয়ার এমন অনুরোধে কেনিত দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে। খাবার সাজানো প্লেট নিয়ে রোজের রুমের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দরজায় নক করতেই বুঝলো দরজা খোলা। একবার অ্যালেসিয়া নামে ডাকার পরও কোনো আওয়াজ এলো না। কেনিত দরজায় হালকা ধাক্কা দিয়ে রুমের ভেতরে প্রবেশ করতে দেখলো পড়ার টেবিলের উপর বসে রোজ কিছু লেখালেখি করছে। এসে যেমন পরিপাটি রোজকে কেনিত দেখতে পেয়েছিল এখন আর তেমন নেই। তাকে দেখে মনে হচ্ছে উস্কো খুস্কো এলোমেলো চুলে টেবিলে বসে কিছু লেখাতে না বরঞ্চ যুদ্ধ করছে। কেনিত ধীরে ধীরে রোজের কাছে গিয়ে পেছন থেকে দাঁড়িয়ে ওর কার্যকলাপ দেখতে লাগলো। টেবিলের ওপর গোলাপের পাপড়িগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে রেখেছে, আর কিছু সাদা কাগজ অনবরত কেনিথ লাভ রোজ, কেনিথ প্লাস রোজ লিখছে আর কাটছে।
নিজের মন আর মস্তিষ্কের সাথে যেন এক বড়সড় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এসব দেখে কেনিতের মাঝে কোনো করুণা না হলেও সে মুচকি হাসল। এই লোকটা ভারী অদ্ভুত, মানুষকে কষ্ট দেওয়াটাই হয়তো এর কাজ। আলেসিয়া, কোনো সারা শব্দ করলো না রোজ, একইভাবে নিজের কাজ করতে লাগলো। কেনিত আবারও ডাকলো। আলেসিয়া। এবারও একই ঘটনা। কেনিত দীর্ঘশ্বাস ফেলে বলল, রোজ। এবার রোজ তড়িৎ কেনিতের দিকে ফিরে তাকালো। কেনিত ওর চেহারা দেখে কিছুটা অবাক হলেও তার মুখের কোনো পরিবর্তন করল না। চোখ মুখ কেঁদে কেটে লাল বানিয়ে ফুলিয়ে ফেলেছে, চুলগুলো এলোমেলো হয়ে সিক্ত চেহারায় ছড়িয়ে ছিটিয়ে। একটা মেয়ে এই কিছু মুহূর্তে এতটা বিধ্বস্ত রূপে কিভাবে পরিণত হতে পারে, এতে কেনিতের করুণা হলো না, বরং রোজকে তাচ্ছিল্যের সাথে সম্পূর্ণ একজন ব্রেনলেস ভাবল। শুধুমাত্র তার জন্য এত পাগলামির কোনো অর্থ নেই কেনিতের কাছে। এগুলো তার কাছে শুধু আবেগের বশে করা বোকামি করা। এসব পাগলামো কেন করছিস? কেন এসেছো এখানে? রোজের অকপটে বলা কথা শুনে কেনিত নির্বিকারে বলল। অনেক রাত হয়েছে, খাবার খেয়ে নে। রোজ কেনিতের কথায় তাচ্ছিল্যের সাথে মৃদু হাসল। আমি না খেলে কি হবে? অসুস্থ হয়ে যাবি। তুমি তো হার্টলেস, এতে তোমার কি? কেনিত ছোট করে দীর্ঘশ্বাস ফেলে অকপটে বলল। তোর শরীর, তুই না খেলে তুই নিজে অসুস্থ হবি, এতে আবার আমার কি হতে পারে? রোজের মেজাজ খারাপ হলো, কিছুটা তীক্ষ্ণ কণ্ঠে বলল। তবে এখানে কি ড্রামা করতে এসেছো? তোমাকে এখানে আসতে কে বলেছে? বলেছি না আমার সামনে আসবে না? কেনিত প্লেটটা টেবিলের ওপর রেখে বলল। বাবুষ্কা রিকোয়েস্ট করেছিল তাই এসেছি। তুই যখন চাস না আমি আর তোর সামনে আসি, তবে আর আসবো না। খাবারটা খেয়ে নিস। কথাটা বলেই কেনিত রুম থেকে বেরিয়ে যেতে নিলেই আচমকা বিকট শব্দে পেছন ফিরে তাকালো। নম্র মেয়েকে হঠাৎ ফুঁসতে থাকা হিংস্র সাপের মতো আচরণ করতে দেখে কেনিতের আর কিছুই বলার নেই। কেনিত ফিরে আসতে নিলেই রোজ বসা থেকে দাঁড়িয়ে খাবারের প্লেটটা নিয়ে সজোরে ফ্লোরে ফেলে দেওয়াতে তা বিকট শব্দে রূপ নিয়েছে। আর এখন সে টেবিলের পাশে দাঁড়িয়ে কেনিতের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে। কেনিত জানতো এমন কিছুই হবে, তবে যাওয়ার আগে লুসিয়ার রিকোয়েস্ট রাখাটাও রোজের জন্য প্রয়োজন ছিল। তার এতটুকু সাক্ষাতে রোজকে আরেকটু ভেঙে গুড়িয়ে দিতে সক্ষম কেনিত। কেনিত রোজকে আরেকটু কষ্ট দিতে বলল। ভালো থাকিস। কাল ভোরের ফ্ল্যাটে চলে যাচ্ছি। আই প্রমিস আর কখনো তোর সামনে আসবো না। কথাটা বলেই কেনিত রুম থেকে বেরিয়ে পড়তেই উদ্বেগ হলো। এদিকে রোজ কেনিতের যাওয়ার পানে তাকিয়ে থাকতে থাকতে কেঁপে কেঁপে তাচ্ছিল্যে সুরে বলল। ভালো থাকিস? আর ভালো থাকতে দিলে কই আমায়? সম্পূর্ণরূপে ভেঙে গুড়িয়ে দিয়েছো আমায়। কিছুটা আস্তে কথাটা বলার পর কেনিতকে শোনানোর জন্য জোর আওয়াজে বলল। যতই যাই করো না কেন, তোমায় আমি কখনো ভুলবো না। তুমি অন্য কারোর হয়ে গেলেও না। শুনেছো তুমি? তুমি আমার অসম্পূর্ণ ভালোবাসা হলেও আমি তোমাকে সত্যিই ভালোবাসি। যেতে যেতে কেনিত রোজের কথার প্রতিটা শব্দ শুনতে পেলেও তার মাঝে কোনো হেলদোল হলো না। সে অকপটে সমান পায়ের তালে রুম থেকে বেরিয়ে গেল। আর কেনিত চলে যেতেই রোজ ফ্লোরে বসে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। কেনিত সিঁড়ির কাছে আসতেই লুসিয়া ওকে থামিয়ে জিজ্ঞেস করলো। খেয়েছে? কেনিত কিছুই বলল না, তাই লুসিয়া কপাল কুঁচকে রোজের রুমের দিকে তাকিয়ে কর্ণকে দৃঢ় করতেই রোজের কান্নার আওয়াজ পেল। তা দেখে কেনিতের দিকে তাকাতে কেনিত নির্বিকারে বলল। এইটুকু প্রয়োজন ছিল, না হলে ফিউচারে ওর এক্সপেকটেশন আরও বেড়েই চলতো। কেনিতকে লুসিয়া বলেছিল ওকে খাওয়ানোর জন্য, এদিকে এই ছেলে গিয়ে ওকে আরও কষ্ট দিয়ে এসেছে। সত্যি সম্পূর্ণ হার্টলেস পরিণত হয়েছে। লুসিয়ার রাগও হচ্ছে, আবার তার চোখে পানিও চিকচিক করছে। কবে যাচ্ছ তুমি? লুসিয়ার কথা শুনে কেনিত হাসলো। লুসিয়া আর তার মাঝে মুখের শব্দের চেয়ে চোখ আর মনের কথাটাই বেশি হয়, কিন্তু লুসিয়া কেনিতের মস্তিষ্কের খবর কখনোই জানতে পারেনি। ভোরের ফ্লাইটেই চলে যাব। যদিও লুসিয়ার এই প্রশ্নটা করতে যথেষ্ট খারাপ লাগছিল, কিন্তু কেনিত যা পরিস্থিতি তৈরি করেছে তাতে ওর চলে যাওয়াটাই উত্তম। কেনিতা দাঁড়ালো না, বরং সেখান থেকে চলে আসতে নিলেই লুসিয়া পেছন থেকে বলল। যাই করো না কেন, ওই মেয়েটার কিছু করো না, ওর কিন্তু কোনো দোষ নেই। লুসিয়ার কথা শুনে কেনিত পেছনে ঘাড় ঘুরিয়ে মুচকি এসে বলল। কি আর করার, আমাদের ভাগ্যে যা রয়েছে তাই তো হবে। আনায়া অফিসে এসে জানতে পারল কেনিত আজও অফিসে আসেনি।
সে কোথায় গিয়েছে কিংবা কবে আসবে এই বিষয়েও কেউ কিছুই জানে না। আনায়া ছোট করে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবল, ভালোই হয়েছে, যতদিন আসবে না ততদিন একটু শান্তিতে কাজ করা যাবে, না হলে এই লোকটা মানেই তো এক বড়সড় আতঙ্ক। আনায়া কেনিতে দিয়ে যাওয়া মোটামুটি অনেক কাজই পূর্বের দিনে সম্পূর্ণ করে রেখেছিল, যে কারণে আজ আর তার কাজ বলতে তেমন কিছু নেই। এই জন্য নিজের কেবিনে বসে বসে তার নিজের একাডেমিক বই পড়ছিল। আনায়া প্রতিদিনই এমনটা করে, বাড়ি থেকে আসার সময় কোনো একটা একাডেমিক বই নিয়ে আসে। যদি কাজ না থাকে তবে ওসব পড়েই সময় কাটায়, কিন্তু আজ এই মুহূর্তে আর একাডেমিক বই পড়ার কোনো ইচ্ছে জাগছে না। সব কিছুই প্রচণ্ড বিরক্ত লাগছে, কেমন এক বন্ধ জায়গা যন্ত্রের মতো দিন পার করতে হচ্ছে। আবার এছাড়া করারও বাকি আছে। আনায়া নিজের চেয়ারে বসে ডেস্কে এক হাত ছড়িয়ে মাথা রেখে আর মনে নানা বিষয় নিয়ে ভেবে যাচ্ছে। খোলা চুলগুলো টেবিলের ওপর এলোমেলো হয়ে পড়ে রয়েছে। পরনে সাদা আর বেবি পিঙ্ক কালার কম্বিনেশনের কুর্তি, আর তার ভাবুক গালে ফুটে ওঠা টোন। যদিও ইয়ানার মতো খুব ধবধবে ফর্সা কিংবা অতিরিক্ত লাবণ্যময়ী নয়, তবুও সব মিলিয়ে মেয়েটা এক চমৎকার সৌন্দর্যের অধিকারী। আনায়া একদিকে তারেকের কথা ভাবছে, অন্যদিকে রেহানের কথা। সে কত মাস হলো রেহানের সাথে তার সামনাসামনি দেখা সাক্ষাৎ নেই। ছেলেটাকে প্রচণ্ড মনে পড়ছে তার। রেহান যদিও আগের চেয়ে অনেকটা সুস্থ, তবুও আনায়ার মনে হচ্ছে একবার রেহানের তার কাছে আসা উচিত। কিন্তু এই বায়না রেহানের কাছে এই মুহূর্তে করাটা একদম বোকামি। রেহানের আরও সুস্থতার প্রয়োজন, তার ওপর ওখানেও তো বসে বসে নেই, পড়াশোনারও যথেষ্ট চাপ রয়েছে। সব কিছু ফেলে রেখে তার কাছে আসার কথা বলাটা কি অনেক বেশি গাধামি হয়ে যায় না? তবে এটাও ভেবে নিয়েছে যে এই মাস কিংবা সামনের মাসের মধ্যেই একটা স্মার্টফোন কিনে নেবে। এই আধুনিক কালে এসেও এমন দুজনকে না দেখার মতো দুর্ভোগের কোনো মানে হয়? অন্যদিকে আবার আনায়া কেনিতের বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়েছে, কারণ কেনিতের পার্সোনালিটি হিসেবে তার ওসব ব্যবহার খুব বেশি অস্বাভাবিক নয়। মূল কথা, লাইফে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, আর যেটা তাকেও করতে হবে। তবে এসবের মাঝে সব কিছুর ঊর্ধ্বে আরও একটি বিষয় রয়েছে, যার প্রতি সবসময় সজাগ থাকা প্রয়োজন। আর যাই হোক, নিজের চারিত্রিক বিষয়ে কেউ আঘাত করলে কিংবা প্রত্যক্ষভাবে কোনো বাজে উদ্দেশ্যে ক্ষতি করতে চাইলে তা কখনোই মুখ বুজে সহ্য করার ক্ষমতা আনায়ার নেই। তখনও যে ফ্যামিলির কথা ভেবে নিয়ে অন্যায় সহ্য করবে তা তো হতে পারে না। আনায়া এসব ভাবনা চিন্তা রেখে আবারও রেহানের ভাবনাই বুধ হলো। রেহান যা করছে তা তো সব তার আর ওর ভবিষ্যতের জন্য। ওর লাইফ সেট আপ হয়ে গেলে তো আর কোনো টেনশন নেই, তখন তো রেহানের বউ হতে আর কোনো বাধা নিষেধ থাকবে না। হঠাৎ রেহানের বউ হওয়ার কথা চিন্তা করেই আনায়া কিঞ্চিত লজ্জায় মুচকি হেসে ফেল। এখনই কি না কি ভেবে যাচ্ছে। শুধু রেহানের লাইফ সেট আপ হলেই তো হবে না, তারটাও তো করতে হবে। বিয়ের পর বাবা আর ছোট বোনের কী হবে সেটাও চিন্তার বিষয়। আর যাই হোক, কখনো বোন আর বাবাকে অন্যের বোঝা বানানোর চিন্তা ভাবনা করার মেয়ে তো আনায়া নয়। আপাতত এসব থাক, বিয়ে শাদী না হয় পরেও সময় সুযোগ করে করা যাবে। কোনো তাড়াহুড়ো করে দুটো ফ্যামিলির মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট কিংবা কেউ কোনো কিছুতে কষ্ট পায়, এটা আনায়া চায় না। সবার মাঝে যেন হাসি খুশি সামঞ্জস্যপূর্ণতা বজায় থাকে। আনায়া মুচকি হেসে টেবিল থেকে মাথা উঠে যাবে, তখনই একজনের আওয়াজ কানে এলো। ম্যাম আসবো? আনায়া ঠিকঠাক মতো বসতেই তার নজর এলো আয়াস দরজাটা অর্ধেক খুলে তাতে মাথা উঁকি দিয়ে মুচকি আসছে। আনায়া তা দেখে তড়িৎ বলল, জি আসেন আসেন, এটা আবার বলতে হয়? ম্যাম বসবো? আনায়া এবার ভ্রু কুঁচকে বলল, এসব কেমন কথা? আপনি আমাকে বারবার ম্যাম কেন বলছেন? আর এভাবে ভেতরে আসা বসার জন্য পারমিশন নেওয়ার কি বা আছে? আমি তো আপনার ছোট। আয়াস মুচকি হেসে বসতে বসতে বলল, ছোট বলে কি আর হবে? আপনি এখনকার বিয়ে, এটা তো মাথায় রাখতে হবে। রুলস বলে একটা কথা আছে না? আনায়া তাচ্ছিল্যের সাথে বলল, আগে আপনি আমায় তুমি করে বলুন, আর এখানকার আবার রুলস ওটাও আছে নাকি? হ্যাঁ, আমার তো জানাই ছিল না। কতদিন ধরে আছি অথচ
আমি কেন আছি আর কি করছি তাই বুঝে উঠতে পারছি না। কেমন এক উদ্ভট জীবন হয়ে যাচ্ছে। আয়াস আনায়ার কথায় হাসল। কি আর বলবো, যার জন্য কাজ করি সেই তো উঠত, সেখানে আমরা একটু 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 আদর একটু একটু ছোট না হলেও কি চলে। যাই হোক, দিনকাল কেমন চলছে তোমার? আসার সময় তো দেখলাম কি যেন ভেবে আসছিলে। ও ও ও তেমন কিছুই না। কাজকর্ম না থাকলে যা হয় আপনিই বলুন। এভাবে কাজকর্ম ছাড়া রোবটের মতো জীবন ভালো লাগে? আয়াস হেসে বলল, কি আজব, কেউ কাজ করতে চায়, কেউ কাজ করতে চাই না, আর তোমার কাজ না থাকায় বোরিং হচ্ছ। আর তুমি যেহেতু পিকের পিয়ে, সেক্ষেত্রে স্যারের কেবিনে হয়তো তার অগাছালো অনেক ফাইল পেয়ে পেয়ে আসছে যাবে। তুমি এগুলো একবার চেক করতে পারো, পরবর্তীতে হয়তো দেখা যাবে এসব করতে দিতে পারে। এর চেয়ে ভালো এর চেয়ে ভালো হবে এখনই এসব করে রাখো, তাহলে সময়ও কাটবে আর কাজও কিছুটা এগিয়ে যাবে। ইমন ভাইকেও দেখতাম নিজে নিজে সব কিনা কিনা কি করে রাখতো। আনায়া আয়াসের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে তার এই মতামতে সম্মতি দিল। এরপর এসব নিয়ে আরও কিছুক্ষণ কথা বলার পর বলল, রুহি আপুর কি খবর? তাকে কয়েকদিন ধরে খুঁজছি না, ওনার কিছু হয়েছে? আনায়ার কথা শুনে আয়াস কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল, ওদের সাথে আমার সম্পর্কটা একটু গভীর। আমাদের কলিগদের মধ্যে ওর সাথে বন্ডিংটা ভালোই, একদম ফ্রেন্ডের মতো। কিন্তু কয়েকদিন ধরে ওর কোনো খোঁজ খবর না পেয়ে আমি নিজেও চিন্তিত। আর যাই হোক, কখনো নিজের কাজ ফেলে রেখে হুট করে এভাবে গায়েব হয়ে যায় না। কবে থেকে ফোন ট্রাই করছি, তাও ওর কোনো খবর নেই। ও যেখানে থাকে ওখানে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম ওখানেও নাকি নেই। ওইদিকে ওর বাবা তো বড় ক্ষমতায় হাত কম নয়। প্রথমে ওর ফ্যামিলি ভেবেছিল হয়তো তাদের জানানোর মাঝে আছে, কিন্তু জানাশোনার মাঝে আছে। কিন্তু এখন খবর নিয়ে জানতে পারছি ওর নামে পুলিশের কাছে মিসিং ডায়েরি করা হয়েছে। তবে ওকে অনেক খুঁজেও নাকি কোথাও পাওয়া যাচ্ছে না। আনায়া পুরো বিস্মিত হলো এসব শুনে। লাস্ট সেদিনই মেয়েটাকে সুস্থ দেখেছিল, আবার হঠাৎ কি হলো? এরই মাঝে আয়াস আবারও বলল, শুনো না, এইসব খবর যেন কারোর সাথে শেয়ার করতে যেও না। এই পুলিশ আর মিসিং এই বিষয়টি গোপনীয়ভাবে করা হয়েছে। কারণ ওর বাবা চাচ্ছে না এই বিষয়টি জানাজানি হোক। কারণ এটা জানাজানি হলে রুহির বাবা মিডিয়া পরিচিত মুখ হওয়ার, তার নামে কাদা ছোড়াছুড়ি হবে। আনায়া কিছুটা অবাক হয়ে বলল, এটা কেমন কথা? মেয়ে হারিয়েছে আর বাবা তাকে খুঁজতে পুলিশ লাগিয়েছে, এটা মিডিয়ার কাদা ছোড়াছুড়ি করার কি আছে? এটাই তো কাহিনী। রুহি কিছু বোধ অভ্যাস হয়েছে, আমিও কিছুটা জানি। ঘটনা হলো, লাস্ট রুহিকে মধ্যরাতে শহরের নামি দামি নাইট ক্লাবে দেখা গিয়েছে। নাইট ক্লাবের অনেকেই ওর এখানে থাকাটা নিশ্চিত করেছে। সমস্যা হলো, পুলিশকে এত কষ্ট করতে হতো না যদি সিসিটিভি ফুটেজগুলো থাকতো। নাইট ক্লাবের আশেপাশে মোটামুটি যতগুলো সিসিটিভি ছিল, ওই রাতের সব ফুটেজ গায়েব করা হয়েছে। ধারণা করা হয়েছে সিসিটিভি হ্যাক করা হয়েছিল। তো কিছু, তার মানে কেউ ইচ্ছে করে। এক মিনিট, রুহি আপু এখান থেকে কোথায় গিয়েছে এটা কেউ দেখেনি? সিসিটিভি ছাড়াও তো কারো না কারো তার উপর নজর পড়া উচিত। কেউ তো খেয়াল। আনার কথা শেষ হওয়ার আগেই আয়াস বলল, আর ওখানে যেগুলো যায় সব মাতাল, কে কার খবর নেবে? সব তো নেশার ভূত হয়ে থাকে। তবে পুলিশ ইনভেস্টিগেশন করে কয়েকজন থেকে জেনেছে যে রুহি ক্লাব থেকে বের হওয়ার সময় যে একা বের হয়নি, বরং তার সাথে আরও এক বড় বড় দেহের মানুষ ছিল। এখন কে ছিল সেটা কেউ ঠিক বলতে পারবে না। লোকটা নাকি একদম একদম মুখে মাস্ক কে পরা, বলতে গেলে ছদ্মবেশী। বুঝতে পারছো, ঘটনাটা কোনো স্বাভাবিক কিছু নয়। ইট ইজ কমপ্লিকেট। আনায়া এসব শুনে সত্যি অবাক হলো। তার মানে মেয়েটার কেউ ক্ষতি? উফ, এমন কিছু যেন না হয়।
মেয়েটা যতই উগ্র হোক না কেন ক্ষতির সম্মুখীন যেন না হয়। এসব কিছু প্রার্থনা করে আনায়া আয়াসের সাথে এই বিষয়ে আরও কিছু কথা বলল। একটা পর্যায়ে গিয়ে জানতে পারলো আজ আয়াস হয়তো তাড়াতাড়ি কাজ শেষে চলে যাবে, এই জন্য একটু পর আর ওর সাথে দেখাও হবে না। এদিকে রুহির ফ্যামিলির সাথে যোগাযোগ থাকায় ওর সম্পর্কে অনেক কিছু জানে, তাই সেগুলোই ঘটনা শুনতে লাগলো। বাইরে থেকে ঠান্ডা বাতাস রুমে এসে প্রবেশ করছে। পর্দাগুলো মনের আনন্দে দোল খেয়ে যাচ্ছে। টেবিলের ওপর মাথা হেলিয়ে পড়ে পড়ে ঘুমাতে থাকা তরুণী ঠান্ডা বাতাসের তরুণ বারবার সেই শিহরণে শিহরিত হচ্ছে। রাত কয়টা বাজে আনায়ার তা জানা নেই। কেনিতের কেবিনের ফ্লোরে আর টেবিলে ছড়িয়ে ছিটিয়ে অর্ধশত ফাইল। এসব নিয়েই অনেকক্ষণ আগে বসেছিল আনায়া। নিজের কেবিনে না গিয়ে পাকনামি করে ওখানে কাজ করতে বসে গিয়েছে। কেনিতের চেয়ারে বসে ওর ড্রেসকে মাথা হেলিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে আনায়া। কেনিত রুমে সবসময় একটা অন্ধকার আবদ্ধ থাকায় অনেকটা জেলখানার মতোই মনে হয়, কিন্তু আনায়া আজ সেসবও চেঞ্জ করতে গিয়েছিল, তবে তার হয়নি। বারান্দার দরজাটা একদম খুলে রাখায় সেখান দিয়ে বাইরে থেকে সাই সাই করে বাতাস ভেতরে প্রবেশ করলেও রুমে আর চকচকে আলোর ব্যবস্থা করতে পারেনি। বাধ্য হয়ে নিজের রুম থেকে টেবিল ল্যাম্প এনে কাজে বসে গিয়েছিল। ঠান্ডা বাতাসের শিহরণে একটা সময় পর হঠাৎ আনায়ার ঘুম ভেঙে গেল। হুট করেই ধরতে পারল না সে ঠিক কোথায় রয়েছে। আশেপাশে তাকিয়ে দেখলো রুমের সব জায়গা অন্ধকার, শুধু তার সামনে রাখা টেবিল ল্যাম্পের কারণে আশেপাশে কিঞ্চিত পরিমাণ আলো ছড়িয়ে রয়েছে। তাকে তো আচমকা ঘুম থেকে উঠেছে। অন্যদিকে এত বড় রুমটায় টেবিল ল্যাম্পের আলোর ভিতরটা বিস্তারটা আনায়ার খুব সামান্যই মনে হলো। আনায়া বুঝতে চেষ্টা করলো এখানে সে ঠিক কোথায় আর কী কারণে এসেছে। একটা সময় পর তার মনে পড়তেই চমকে উঠল। তাড়াহুড়ো করে বসা থেকে উঠে দাঁড়িয়ে ফাইলের মাঝ থেকে নিজের ফোনটাকে বের করে সময় দেখতেই মাথায় এক হাত দিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল। এসব কি? রাত 12টা ছুঁই ছুঁই। সে নেশা করে ঘুমিয়েছিল নাকি ওষুধ খেয়ে ঘুমিয়েছিল? আনায়া চোখে এখন সর্ষে ফুল দেখার মতন অবস্থা। এত রাত হয়ে গেল অথচ তার সামান্য হুঁশও হলো না। এত বড় গাধামি করলো কি করে? আশেপাশে সবাই হয়তো কাজ শেষে এতক্ষণে চলেও গিয়েছে। এতক্ষণ তো কারোর থাকার কথা নেই। গাধামিটা তো সেই করেছে। নিজের কেবিনে থাকা নিশ্চয়ই গার্ড এসে দেখে যেত কেউ আছে কিনা, কিন্তু কেনিদের রুমে থাকায় হয়তো দেখতেও আসেনি। আনায়ার পুরো কান্না পাচ্ছে, কিন্তু এখন কান্নাকাটি করার সময় মোটেও না। তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। অফিসে কেউ না থাকলে গার্ড 12টার পর অফিসের ভেতরের মেন গেট বন্ধ করে দিতে পারে। এই ভেবে আনায়া কোনো মতে উঠে দাঁড়িয়ে নিজের ওড়নাটা ঠিক করে ফোনটা হাতে নিয়ে নিল। তার ব্যাগ তার কেবিনেই রেখে এসেছে। আনায়ার আশেপাশে তাকানোর আর সময় নেই। প্রথমে ভাবলো ফাইলগুলো সব ঠিকঠাক করে রেখে যেতে হবে। এই ভাবনায় ফ্লোর আর ডেস্কের ফাইলগুলো গোছাতে গিয়ে একবার ফোন চেক করতে গিয়ে আবারও বেচারি চমকে উঠল। তড়িৎ ভাবলো এখন এসব ফাইলগুলো সব গুছিয়ে রেখে যেতে যেতে অনেক সময় লেগে যাবে। তখন আবার আরেক বিপদ। কি করবে না করবে কিছু বুঝে উঠতে পারল না। তবে বেশি সময় নষ্ট না করে ভাবলো আপাতত যতটুকু গুছিয়েছি ততটুকুই থাক, বাকিটা কাল সকালে তাড়াতাড়ি এসে ঠিক করা যাবে। আর কেনিত যেহেতু কবে আসবে তার ঠিক ঠিকানা নেই, তাহলে এত টেনশন করারও প্রয়োজন নেই। আনায়া ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে টেবিল ল্যাম্পটা বন্ধ করে রুম থেকে বেরিয়ে যেতে উদ্বেগ হলো। ফাইলগুলো যেভাবে রাখা ছিল পুনরায় সেইভাবেই থাকা চাই। কিন্তু মুহূর্তেই এক গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেয়ে আনায়া ভীষণভাবে চমকে যাওয়ার তার হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। আনায়ার মুহূর্তেই কিঞ্চিত সময়ের জন্য দমটা বন্ধ হয়ে গেল। সে যা শুনল এটা কি সত্যি নাকি তার ভ্রম? আনায়ার গলা শুকিয়ে যাচ্ছে। আওয়াজটা তো মনে হলো সামনে থেকে এসেছে, কিন্তু সামনে কিংবা আশেপাশে তো কেউ নেই। তাহলে কোথা থেকে আওয়াজ এলো? বারান্দা থেকে? নাকি এখানে আবারও সব ভূত আত্মা রয়েছে? এই জন্যই কি এই ঘর এমন অন্ধকার রাখা হয়? আনার এবার এসব ভেবে সত্যিই কান্না পাচ্ছে, কিন্তু নিজের এমন বোকামি চিন্তাভাবনা আর আচরণে বিরক্ত হচ্ছে। কী সব আজব চিন্তাভাবনা! আনায়া নিচু হয়ে আগে ফোনটা হাতে তুলে নিল। এরপর কিছু বলতে চেয়েও দেখল গলা থেকে আওয়াজ বের হচ্ছে না। আনায়া বিরক্ত হলো নিজের উপর। কিছুটা নিজেকে তথস্থ করে
বারান্দার দিকে অগ্রসর হতে লাগলো। আর যেতে যেতে অনেকটা কষ্ট করে গলা থেকে আওয়াজ বের করলো, ওখানে কে? এটা বলেই আর আনায়া সামনের দিকে অগ্রসর না হয়ে ওখানে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ বারান্দার দিকে উঁকি দিয়ে দেখার চেষ্টা করলো আদৌ ওখানে কেউ আছে কিনা। তবে এত রাতে বারান্দায় যাওয়ার আর সাহস হলো না। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরও যখন কোনো সাড়া শব্দ এলো না, তখন আনায়া নিজের বোকামির জন্য তাচ্ছিল্যের সাথে হেসে পেছনে ঘুরে যেতে নিলে হঠাৎ বারান্দা থেকে আসতে থাকা কিছু পায়ের আওয়াজ শুনতেই তড়িৎ পেছনে ফিরে তাকালো। এরপর যা হলো তার জন্য হয়তো আনায়া নিজেও প্রস্তুত ছিল না। পেছনে ঘুরে তাকাতে দেখলো বারান্দা হতে অন্ধকারে একটি ছায়ামানব তার দিকে দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে। আর এটা দেখে আনায়ার মস্তিষ্ক আগে পেছনে ডানে বামে কিছু না ভেবেই ফোনটা নিচে ফেলে রেখে জোরে চিৎকার দিয়ে ভয়ে দৌড়ে পালাতে নিলেই ফ্লোরে পড়ে থাকা একটা ফাইলের পিচ্ছিল কভারের ওপর পা পড়ায় নিজের ব্যালেন্স হারিয়ে সোজা ধপাস করে ফ্লোরে আছড়ে পড়ল। ও মা! কেনিতের রুমটা সাউন্ড প্রুফ যেহেতু, তাই তার আওয়াজ আশেপাশে কারো কানে পৌঁছানোর সম্ভাবনা ক্ষীণ। কিন্তু তার এমন উদ্ভট চিৎকার শুনে আনায়ার পেছনে সটাংভাবে দাঁড়িয়ে থাকা ছায়ামানবটা গম্ভীর আর ক্ষিপ্ত সুরে বলল, শাট আপ। আওয়াজটা শুনে আনায়া নিজের চিৎকার থামিয়ে ভাবল এই কণ্ঠস্বর তো তার চেনা, কিন্তু সে যেটা ভাবছে ওটা কি করে সম্ভব। আজ সারা দিনও তো কেনিথ স্যার অফিসে ছিল না, তাহলে এখন কোথায় থেকে এলো? আচ্ছা, উনি কি সত্যি সত্যি এসেছেন? তবে আমি কেন এত ভয় রামছাগলের মতো চেঁচাচ্ছি? মনের মধ্যে অবাধ সাহস জুগিয়ে পেছনে ঘুরে তাকানোর সিদ্ধান্ত নিল। কিন্তু পেছনে তাকাতে তার সব সাহস হাওয়ায় উড়ে গেল। তার ফোনটা নিচে পড়ে থাকায় সেই ফ্ল্যাশ লাইটের আলো ওপরের দিকে প্রতিফলিত হওয়ায় ছায়ামানবের শারীরিক গঠনের দৃশ্যটা সম্পূর্ণ অস্পষ্ট, ভয়ঙ্কর দানবের মতো দেখাচ্ছে। আর এটা দেখে আনায়ার হুঁশ উড়ে যায় চাই অবস্থা। এবার আনায়া ফ্লোরে বসা অবস্থায় আবারও একই সুরে চিৎকার দিতে দিতে চোখ বন্ধ করে সামনে থেকে পেছনের দিকে অগ্রসর হতে লাগলো। আ! জাস্ট শাট আপ তারা। প্রচণ্ড বিরক্তিপূর্ণ কণ্ঠ বলা কথাটা শুনে আনা এবার চিৎকার থামিয়ে থম মেরে ফ্লোরে বসে রইল। এরপর ধীরে ধীরে চোখ খুলতেই তাকিয়ে দেখল রুমে খুব সামান্য পরিমাণের অফ হোয়াইট কালারের লাইটগুলো জ্বালানোয় চারপাশটা কিছুটা আলোকিত হয়েছে। আর আনায়ার সেই ছায়া মানবের জায়গায় কেনিতের বলিষ্ঠ দেহ আর চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে। আনায়া কয়েকবার চোখের পাপড়ি ঝাপটে আমতা আমতা সুরে বলল, স্যার, এটা কি সত্যি আপনি নাকি? আনায়ার কথা শেষ হওয়ার আগেই কেনিত বলল, ফাইলগুলো যেভাবে ছিল ঠিক সেভাবেই যেন থাকে। সময় মাত্র 5 মিনিট। আনায়া হুট করে কিছু বুঝতে পারল না, কিন্তু যখনই তার মস্তিষ্ক সক্রিয় হলো তখনই তড়িৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে কাজে লেগে পড়ল। একে একে আশেপাশে যতগুলো ফাইল ছড়িয়ে ছিটিয়ে ছিল তার সবগুলো গুছিয়ে ছোট কাবার্ডে সাজিয়ে রাখতে লাগলো। এদিকে কেনিত একই জায়গায় শটানভাবে দাঁড়িয়ে প্যান্টের পকেটে 2 হাত গুজে আনায়ার গতিবিধি পর্যবেক্ষণ করছে। পরনে কালো রঙের জ্যাকেট আর কালো আর রেড কম্বিনেশনের টি শার্ট আর কালো প্যান্ট। চোখে মুখে একই সেই গাম্ভীর্যের ছাপ। চুলগুলোও প্রতিনিয়ত যেমন অবহেলায় এলোমেলো অগোছালো থাকে, অনেকটা অমন করেই হাফ মেসিবান করা। কেনিত যে তার চোখ মুখ শক্ত রেখেও তাকে পর্যবেক্ষণ করছে আনায়া তা ঠিকই বুঝতে পারছে। আর চোখে সেও এসব মাঝে মধ্যে খেয়াল করলেও কখনো মুখ ঘুরিয়ে সরাসরি কেনিতের দিকে তাকানোর সাহস হচ্ছে না। কিন্তু এদিকে আনায়ার কলিজার পানি শুকিয়ে গেছে। কোনো মতে কাজ শেষ করে বাড়ি ফিরতে পারলেই বাঁচে। আনায়া সব কাজ শেষ করে পেছনে তাকিয়ে দেখল কেনিত তার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে। যা দেখে আনায়া কেনিতের সাথে তার চোখাচোখি হওয়ার আগেই নজর নিচের দিকে ফেলে বলল, স্যার, সরি। সামনে থেকে কোনো সাড়া শব্দ না এলে আনায়া কেনিতের দিকে কিঞ্চিত তাকিয়েও আবার চোখ নামিয়ে ফেলল আর বলল, ফাইলগুলো না গুছিয়েই চলে যাচ্ছিলাম, এজন্য। সরি স্যার, হঠাৎ ঘুমিয়ে পড়ার কিছু বুঝতে পারিনি। I don't like chaotic work. Make sure such mistakes don't happen next time. আনায়া মাথা নিচু থাকা অবস্থাতেই মাথা আশেপাশে নাড়িয়ে বলল। ওকে স্যার। আনায়া কিছু বলার আগেই কেনিত
শান্ত সুরে বলল। লিভ নাও। এরপর আনায়া আর কিছুই বলল না, আর না কেনিতের দিকে তাকিয়ে তার গতিবিধি দেখার চেষ্টা করলো। সোজা পেছন দিকে ঘুরে রুম থেকে বেরিয়ে গেল। আনায়া কেনিথের রুম থেকে বেরোতে দেখল চারপাশ পুরো অন্ধকারে ছেয়ে গিয়েছে। পুরো এরিয়ার যতগুলো লাইট ছিল সব নিভে দেওয়া হয়েছে। কেমন যেন গা ছমছমে পরিবেশ, না চাইতো ভয়ে কাটা দিচ্ছে। আনায়া এসব আর বেশি ভাবতে চাইল না। ফালতু মনে যত বেশি এসব ভাবা যায়, এ যেন আরও তত বেশি ভয় ঢুকিয়ে দেয়। আনায়া তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে গেল। শুধু ফোনের ফ্ল্যাশ লাইট অন করা আর আশেপাশে ছোট ছোট ডিজাইনার লাইট চালানো। আনায়া চাইলে লিফটে যেতে পারত, কিন্তু এই মুহূর্তে আর লিফটে করে যাওয়ার সাহস তার হবে না। এমনিতেই মন মস্তিষ্কের অবস্থা আতঙ্কের সময়ের মতোই 12টা বেজে গিয়েছে। আনায়া নিচে আসতেই হুঁশ হলো এখন সে বাড়ি যাবে কিভাবে। এখন যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। সবার প্রথমে উপায় হিসেবে ইমনের কথা মাথায় এলো, কিন্তু ইমন যে শহরের বাইরে, এই কথা মাথায় আসতে বেচারি কান্না করতে ইচ্ছিল। এই মুহূর্তে ইমন ছাড়া আর কে তাকে বাড়ি পৌঁছে দিতে পারবে। আগে পিছে না ভেবে হাঁটা শুরু করতে চাইলে আবার নিজেই নিজের কাজে রেগে গেল। মাথাটা মনে হয় তার পুরোই গিয়েছে। এত দূর রাস্তা সে কোন গাধীর মতো হেঁটে যেতে চাইছে, তাও আবার এত নির্জন রাতে। এমনিতেই এখানকার আশেপাশে এরিয়া অন্য জায়গার চেয়ে আলাদা, কেমন যেন চুপচাপ আর নিস্তব্ধ। আনায়া কিছু ভাবতে পারছে না, মাথা পুরো হ্যাং হয়ে গিয়েছে। এখন করবেটা কি? পার্কিং এরিয়ায় গিয়ে চিন্তায় অস্থিরতা নিয়ে হাঁটাহাঁটি করতে লাগলো। ভাবতে লাগলো কাকে ফোন করলে কাজ হতে পারে। তার সাহায্য করার মধ্যে শুধু তার ফ্রেন্ডরাই আছে, কিন্তু ওদের এই বিষয়ে সাহায্য করতে বললে তো ওরা ওর সম্পর্কে সব জেনে যাবে, তখন তো আবার মহা ঝামেলা। পরক্ষণই ভাবলো একবার ইমনকেই ফোন দেবে, তার কোনো বিশ্বস্ত ফ্রেন্ড থাকলে কাজ হয়ে যাবে। এই ভাবনা নিয়ে আনায়া ইমনকে ফোন করলো, কিন্তু ভাগ্য তার এতই খারাপ যে ইমনের ফোন পুরো সুইচ অফ। আনায়ার তো ইচ্ছে করছে রাগে দুঃখে চিৎকার করতে। 2 হাত খিচে নিজের রাগ কিছুটা কন্ট্রোল করে ভাবতে লাগলো এবার তার বন্ধু ছাড়া কোনো উপায় নেই। প্রথমে ভাবলো এই বিষয়ে মেয়েদের বলে লাভ নেই, সাবাকে জানানো মানে তো মহাবিপদ। শিখা তো কিছু করতেই পারবে না, আর আলো কি করবে তাও নিজেই বুঝতে পারবে না। ওর বাবা মা এমনিতেই অনেক স্ট্রিক্ট। অন্যদিকে সাইমের বাসা অনেক দূরে, তাজিমা রনক কি পারবে হেল্প করতে, কিন্তু কাকে ফোন করলে কাজ হবে তাই বুঝে উঠতে পারছে না। তাজিম একটু খোলামেলা স্বভাবের, ও না চাইতেও দেখা যাবে এই বিষয়ে তার পুরো ফ্রেন্ড সার্কেল জেনে গিয়েছে। আর এমনিতেই ওদের একজন জানা মানে পুরো দুনিয়া জানা। তবে রনককে কিছুটা বিশ্বাস করা যায়, আর এমনিতেও ও সন্দেহ করে বসে রয়েছে। ওকেই ভালো করে বুঝে বলেই কাজ হবে। এই ভেবে আনায়া রনককে ফোন করলো। প্রথমবার ফোন উঠিয়েই বলল, কিরে এত রাতে ফোন করলি যে? একটু দরকার ছিল। আচ্ছা তুই এখন কোথায় আছিস? কেন ভার্সিটি বললাম না, আজ সন্ধ্যায় মামা বাড়িতে যাব, বলে গেছিস? আনায়া থম মেরে গিয়ে আশাহত কণ্ঠে বলল, ও, তার মানে তুই তোর মামার বাড়িতে? ওটা তো শহরের বাইরে, তাই না? হুম। আচ্ছা কি হয়েছে বলতো, কোনো প্রয়োজন? কি দরকার তা তো বললি না। আনায়া হাসি সুরে বলল, না তেমন কিছু না, তুই এলে বলবনি। তাই করিস, আর রাতের বেলায় হবু জামাইয়ের ফোন না দিয়ে আমাকে ফোন করিস কোন আক্কেলে? কয়েকদিন পর বউ পালানো কিংবা পরকীয়ার মামলা দিবি এই জন্য? রনকের কথা শুনে আনায়ার মেজাজ আরও খারাপ হলো। এমনিতেই টেনশনে বাঁচে না, তার উপর ফালতু মার্কা সব কথাবার্তা। প্রচণ্ড বিরক্তিতে নিয়ে বলল, নাউজুবিল্লাহ, উফ চুপ থাক তুই। এমনিতেই মেজাজ গরম, আর খারাপ করিস না। তা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা ভালো থাক। এরপর সৌজন্যমূলক সব বিদায় শেষে আনায়া আবারও চিন্তিত হয়ে পড়ল। হঠাৎ তখনই মনে যে সে তার ব্যাগ না নিয়ে নিচে নেমে এসেছে। এখন যেন আনায়ার গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছিল। শেষে আর সময় নষ্ট না করে সেই সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। নিজের কেবিন থেকে ব্যাগটা নিয়ে যেই না আবারও সিঁড়ির উদ্দেশ্যে অগ্রসর হয়েছে, অমনি অন্ধকারে কারোর সাথে ধাক্কা লেগে ধপাত করে সোজা নিচের সঙ্গে তার ভুবন ঘুরানোর মতো চিৎকার। আমার হোয়াট দ্য হেল, এভাবে চেঁচানো বন্ধ করো। হঠাৎ আবারও ধমক শুনতে আনায়া চুপ। আশেপাশে বা সত্যি অনেকটা অন্ধকার, কেউ থাকলে তার ঠিক বোঝারও উপায় নেই।
আর এখানে আনায়া তো মাথায় বস্তাখানেক টেনশন নিয়ে ঘুরছে। আনায়া নিজেকে তড়িৎ তথস্থ করে বলল, এটা কেনিত। আসলে আজ সে গাধা, ছাগল, হাঁস, মুরগি সব কিছুর মতো কাজকর্ম করছে, শুধু ব্রেনটাই খাটাচ্ছে না। তবে এর মাঝে সবচেয়ে কষ্টের বিষয় হলো 2বার ধপাত করে নিচে পড়ে যাওয়ায় তার কচি কোমরখানা যায় যে অবস্থা। এসব নিয়ে নিজেকে যেমন গালাগালি করছে, তেমন কেনিতকেও বাদ দিচ্ছে না। কেনিতের এমন ভূত পিশাচদের মতো চলাফেরা করাটা কি খুবই জরুরি? স্বাভাবিক মানুষের মতো কি থাকা যায় না? বিষয়টি এমন হলে মানুষদের মধ্যে না থেকে নিম গাছ, তেঁতুল গাছ, বেল গাছে গিয়ে থাকলেই তো হয়। আনায়া উঠে দাঁড়িয়ে নিজের ফোনের লাইটটা ভালো করে ধরতে কেনিত আর আশপাশটা কিছুটা পরিষ্কার হলো এবং আনায়া আমতা আমতা করে বলল, সরি স্যার, তাড়াহুড়োই খেয়াল ছিল না। আপনার কোথাও লাগেনি তো? কেনিত অকপটে বলল। নিচে তুই পড়ে গিয়েছিলে, আমি না। আনায়া বোকার মতো চেহারা বানিয়ে বলল, ও হ্যাঁ, বাড়ি না গিয়ে এখানে কি করছিলি? বাড়ি যাব তো। ব্যাগটা ভুলে রেখে চলে গিয়েছিলাম আর কি। কেনিত আর কিছু না বলে সোজা লিফটের দিকে অগ্রসর হতে লাগলো। এদিকে আনায়া থম মেরে কিঞ্চিত সময় নিয়ে দাঁড়িয়ে থাকতেই তার মস্তিষ্ক তাকে জানা দিতেই সে দৌড়ে সিঁড়ির দিকে অগ্রসর হতে গিয়ে কেনিতের কণ্ঠস্বর শুনে থেমে গেল। ওদিকে কেন যাচ্ছিস? আনায়া পাশে ফিরে তাকিয়ে দেখল কেনিত লিফটের সামনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে। আনায়া ওর কথার উদ্দেশ্য বুঝতে পেরে ওর দিকে এগিয়ে যেতেই কেনিত সামনের দিকে মুখ ঘুরিয়ে লিফটের ভেতরে চলে গেল। আনায়াও আর দেরি না করে লিফটের ভেতরে গিয়ে কেনিতের পাশে গিয়ে কিছুটা পেছনে দাঁড়ালো। লিফটের ভেতরে হালকা আলোর মাঝে লিফট ক্রমশই নিচে নামছে, আর এদিকে আনায়ার বুক থক থক করে যেন ওপরে উঠছে। লিফটের ভেতরে তো চলে এসেছে, কিন্তু কেনে যে তার পাশে থাকলে কলিজা, ফুসফুস, হৃৎপিণ্ড সব শুকিয়ে যায়। এই কথা মাথায় রাখবে কে? আনায়া নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করলো আর মনে মনে বলতে লাগলো, এমন সিচুয়েশনে যেন তার শত্রুর কপালেও ভুলেও না জোটে। গত কিছুক্ষণ ধরে জীবনটা তার যায় যায় উপক্রম। এদিকে আনায়া যে নিজেকে স্বাভাবিক রাখতে নিজের 2 হাত মুঠো করে কষলে যাচ্ছে, এটা আর কেনিতের আর চোখের আড়াল হলো না। মনের মাঝে নানান ভাবনার পর শুধু ওই বাঁকা হাসি হাসল, যাহাকে শয়তানি হাসি বললে ভুল কিছু হবে না। হয়তো এই হাসি বর্তমান কিংবা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য। নিচে নামতেই কেনিত পার্কিং এরিয়া থেকে কেনিতের গাড়ি পর্যন্ত আনায়া কেনিতের পেছন পেছনে গেল। কিন্তু এরপর সে কী করবে? আনায়া চুপটি করে রাস্তার পাশে দাঁড়িয়ে চিন্তিত চিত্তে কিছু ভাবনা চিন্তায় অবস্থা নাজেহাল করছে। আর এদিকে কেনিত নিজের ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে রাস্তায় এসে আনায়ার থেকে কিছুটা সামনে দাঁড়িয়ে। কেনিত গাড়ির ভেতর থেকে আনায়া সকল কিছুই পর্যবেক্ষণ করছে। এদিকে আনায়া ঘড়িতে তাকিয়ে দেখল যে পুরো 12:30। এদিকে তার সামনে শেষ উপায় বলতে কেনিত আর তার গাড়ি, কিন্তু সেটাও যে কখনো ফুরুত করে চলে যাবে কে জানে। গিয়েছে কেনিতের কাছে হেল্প চাইছে, তার সাহসও হচ্ছে না। যদিও এর আগে একবার হেল্প নিয়েছে, তবুও এই কয়েকদিনে তার জীবনের লক্ষ্য বলতে এই লোকটার থেকে দূরে থাকা, অথচ ঘুরে ঘুরে উদ্ভট কেনিতের কাছে শরণাপন্ন হতে হয়। আনায়া একটা দীর্ঘশ্বাস ফেলে কেনিতের গাড়ির দিকে এগিয়ে গেল। গিয়ে মাথাটা কিছুটা নিচু করে কেনিতের উদ্দেশ্যে বলল, স্যার, একটা হেল্প লাগতো, বাড়ি যেতে হবে। কেনিত জানতো এমন কিছুই হবে, তাই সে কিঞ্চিত মুচকি আসলো। কেনি স্টিয়ারিংয়ে এক হাত রেখে সামনের দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই বলল, ফার্স্ট। আনায়া ভ্রু কুচকে আবার তড়িৎ সোজা করে বলল, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এই বলে আনায়া তাড়াতাড়ি দরজা খুলে কেনিতের পাশে বসে পড়ল আর মনে মনে অনেকটা খুশি হয়ে বলতে লাগলো, ব্যাটাকে যতটা তার ছেঁড়া ভেবেছিলাম ততটা না। আনায়া সিট বেল্টটা লাগাতেই কেনিত গাড়ি স্টার্ট দেওয়ার জন্য উদ্যত হলো। এরপর সাঁই সাঁই করে গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। গাড়ির স্পিডটা যথেষ্ট বেশি ছিল, তবে সমস্যা বাজলো আজ কেনিত গাড়ির জানালা আর বন্ধ করেনি, বরং খুলে রেখেছে, যে কারণে বাইরে থেকে বাতাস গাড়ির ভেতরে প্রবেশ করে আনায়ার খোলা চুলগুলো সব এলোমেলো করে দিচ্ছে। 2 হাত দিয়ে কানের পাশে গুঁজেও কাজ হলো না। তবে যখন বিরক্তিতে চুল ঠিক করতে গিয়ে পাশে নজর পড়ল, তখনই সে আঁতকে উঠল। তার চুলগুলো গিয়ে সব কিছুক্ষণ পর পর কেনিতের মুখে আছড়ে পড়ছে, অথচ কেনিত নির্বিকারে গাড়ি চালিয়ে যাচ্ছে। কিন্তু আনায়ার এটা দেখে কলিজা শুকিয়ে গিয়েছে। মনে মনে দোয়াদুরুদ পড়ে ভাবতে লাগলো,
এই বেড়ায় এখনও কোনো রিয়াক্ট করেনি মানে নিশ্চিত মারাত্মক ক্ষেপে আছে তার ওপর। আনায়া চমকে উঠল এই ভেবে যে ব্যাটাই আবার শেষমেশ তাকে গাড়ি থেকে রাস্তায় ফেলে দিয়ে চলে যাবে না তো। আনায়া আগে পিছনে ভাবনা চিন্তা রেখে তড়িৎ নিজের বড় বড় চুলগুলো নিয়ে খোপা করতে লাগলো। কিন্তু হঠাৎ পাশ থেকে খুব খুব করে কাশির আওয়াজ শুনতেই আনায়া আর চোখে তাকিয়ে দেখলো কেনিত সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে আর কেসে যাচ্ছে। সে ভাবলো বাইরের ঠান্ডা বাতাসের জন্য হয়তো এমন হচ্ছে, অথচ কাহিনী কিছু ভিন্ন। আর যাই হোক, আনায়ার 2 হাত উঁচিয়ে চুল বাঁধার দৃশ্য আর চোখে খেয়াল করতে গিয়েই কেনিতের বিপত্তি বেঁধে গিয়েছে। এদিকে আনায়া তাড়াহুড়ো করে চুলগুলো খোপা করে পড়ল। বাইরের বাতাস বেশি ঠান্ডা লাগলে বন্ধ করে দিতে পারেন। আনায়ার কথায় কেনিত কিছুই পড়ল না, উল্টো তার কাশিও কমছে না। এদিকে গাড়িও সে ভালোই স্পিডে চালিয়ে যাচ্ছে। আনায়া কি করবে হঠাৎ বুঝতে না পেরে নিজের ব্যাগ থেকে পানির বোতলটা বের করে সেটা খুলে কেনিতের মুখের সামনে ধরল। অমনি কেনিত গাড়ির স্পিডটা কমিয়ে দিয়ে আনায়ার দিকে তাকালো। আর আনায়া বেচারি কেনিতের হুট করে তাকানোতে ভরকে গেল। তবুও স্বাভাবিক গলায় বলার চেষ্টা করলো, স্যার গাড়িটা থামিয়ে পানিটা খেয়ে নিন, অথবা আপনি হাঁ করুন, আমি বরং। এরই মুহূর্তেই কেনিত নিজের মুখ হাঁ করতেই আনায়া আর নিজের কথা সম্পূর্ণ করল না। কয়েকবার চোখের পলক ফেলেই কেনিতের মুখে পানি ঢেলে খাইয়ে দিল। কেনিত একবার মুখে নিয়ে তড়িৎ মুখ সরিয়ে নিল। আর আনায়াও কিছু বলল না। যেহেতু কাশি থেমে গিয়েছে, তবে সমস্যা আর কি। তবে শেষবারের মতো আনায়া আর চোখে আরেকটিবার কেনিতকে আর চোখে দেখে মনে মনে বলল, যত যেমনই হোক না কেন, লোকটা তার ছেঁড়া বড় ভাই হিসেবে কিন্তু একদম পারফেক্ট। এই ভেবে সে মুচকি মুচকি হাসতে লাগলো। আর এদিকে কেনিত নিজের প্রতি বিরক্ত। এভাবে উইক হওয়াটা মোটেও তার জন্য স্বাভাবিক বিষয় নয়। তার ক্ষেত্রে এমনটা মোটেও কাম্য নয়। তাকে নিজেকে নিজের কন্ট্রোল করতে হবে। এইভাবে দুর্বল হয়ে যাওয়ায় কোনো প্রশ্নই ওঠে না। কেনিত 10টার দিকে নিজের অফিসে এসে তার কেবিনে ঢুকেই আনায়াকে অমন অবস্থায় দেখতে পায়। আর ঠিক তখনই ওর নিষ্পাপ ঘুমন্ত চেহারার ওপর মুহূর্তক্ষণিকের জন্য আসক্ত হয়ে পড়ে। নিস্তব্ধ অগোছালো রুমটার সব কিছু এড়িয়ে আনায়ার ঠিক সামনাসামনি চেয়ারে বসে পড়ে। এরপর ঠিক আনায়ার মতোই ডেস্কে এক হাত ছড়িয়ে তাতে মাথা রেখে আনায়ার ঘুমন্ত চেহারা দেখতে থাকে। আনায়ার সেই ঘুমন্ত চেহারায় চিন্তার ছাপ আর গালে পড়া কিঞ্চিত টোল দেখে মাঝে মধ্যে মুখে মুচকি হাসিও ফোটে। তবে সেটা তার সেই বাঁকা কিংবা শয়তানি হাসি নয়, বরং আনায়ার নিষ্পাপ ঘুমন্ত চেহারার মতোই এক প্রাণবন্ত হাসি। আর এসব নিয়েই কেনিত নিজের ওপর বিরক্ত। তখন অমন সব কাজ করা আর এখন আবার সেই একই কাহিনী। এখনকার মতো তখন অবশ্য আনায়া কিছু টের পাওয়ার আগেই সামলে নিয়েছে। মনে মনে নিজের রাশিয়া যাওয়াটাকে দোষারোপ করেছে। ওখানে গিয়ে একদম ফ্যামিলি মেটেরিয়ালের রোগ ধরেছে। তবে এই রোগ কিভাবে ছাড়াতে হয় তা কেনিতের ভালো করেই জানা আছে। আনায়ার বাড়ির সামনে এসে কেনি তার গাড়িটা থামালো। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে এখন প্রায় রাত 2টা ছুঁই ছুঁই। এত রাতে মানুষের আনাগোনা থাকার সম্ভাবনা কম। সেক্ষেত্রে আনায়াকে কেনিতের গাড়ি থেকে তার বাড়ির সামনে নামতে দেখাতাম। আনায়া দেরি না করে কেনিতকে ধন্যবাদ দিল ঠিকই, কিন্তু কেনিত আর ওসব পাত্তা দেয় নাকি। কোনো কিছু না বলে সোজা গাড়িটা ঘুরিয়ে নিজ গন্তব্যে চলে গেল। এদিকে আনায়া আর এসবে কিছু মনে করে না। এসব তার কাছে অনেকটা নর্মালি হয়ে গিয়েছে। আঁধারে ঢাকা রাত আর আশেপাশে ঝিঝি পোকাদের গা ছমছম করার মতো আওয়াজ ভেসে বেড়াচ্ছে। তবে আনায়া এবার আর তেমন ভয় পেল না। মুচকি হেসে নিজের বাড়ির উদ্দেশ্যে অগ্রসর হলো। আনায়া বাড়ির বাগানের মেন গেট পার হয়ে সদর দরজার কাছে এসে চাবি দিয়ে দরজার লক খোলায় ব্যস্ত। এমন সময় হঠাৎ আনায়ার চাবি ঘোরাতে থাকা হাতটা থেমে গেল। চোখে মুখে আকস্মিকভাবে সন্দেহ আর চিন্তার ছাপ পড়ল। চারপাশে ঝিঝি পোকাদের ডাক আর দমকা ঠান্ডা বাতাস যেন পরিবেশটাকে আরও ভীতিকর করে তুলেছে। আনায়ার হুট করে কেনিতের একটা কথা বারবার মনে হচ্ছে, যে এতক্ষণ মাথায় আসেনি। কেনিত তখন ধমক দেওয়ার সময় তাকে তারা নামে ডেকেছিল, কিন্তু এটা কি করে সম্ভব? এই নামটা তার পরিবার ব্যতীত আর কারো জানার কথা নয়। এর চেয়েও বড় বিষয়, তার পরিবারে এই নামটা বহু বছরেও কেউ মুখ খেলেনি। আর না, এই নাম কখনো তার বার্থ সার্টিফিকেট, একাডেমিক কিংবা জব যাই হোক না কেন, কোথাও তার এই নাম ব্যবহার করা হয়নি। যদিও এসব তার বাবার ইচ্ছেতেই হয়েছে, কিন্তু এই নাম তো কারো জানার কথা নয়। এমনকি ইয়ানাও হয়তো
জানে না তার নাম তারা। সেখানে কেনিত কিভাবে জানলো তার এই নাম? কিভাবে?